নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন এইচপি লাভক্রাফটের লেখা কাহিনী দ্য মুন বগ। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1926 সালের জুন মাসে উইয়ার্ড টেলস পত্রিকায়। শুনতে থাকুন আজকের গল্প, এইচপি লাভক্রাফটের লেখা কাহিনী দ্য মুন বগ। ডেনিস ব্যারি কোথায় হারিয়ে গেল আমি জানি না। কোনো দূরের এক ভয়ঙ্কর জায়গায় সে চলে গেছে তাও জানি না। শুধু জানি ও আর নেই। ওর শেষ রাতে আমি ওর সাথেই ছিলাম। যখন ওই জিনিসটা ওকে নিতে এসেছিল, ওর চিৎকার শুনেছিলাম আমি। পুলিশ আর মেথ কাউন্টি গ্রামের সবাই মিলে অনেক দিন ধরে খুঁজেছিল, কিন্তু ওরা ডেনিস বা বাকি কাউকেই খুঁজে পায়নি। এখনো যখন ডোবায় ব্যাঙ ডাকে বা কোনো ফাঁকা জায়গায় চাঁদ দেখি, ভয়ে গা ছমছম করে ওঠে আমার। আমেরিকায় থাকতেই আমি ডেনিস ব্যারিকে ভালো করে চিনতাম। ওখানেও প্রচুর টাকা কামিয়েছিল। ও যখন আমাকে বলল যে কিলডেরির মতো একটা নিঝুম গ্রামের এক ডোবার ধারে ওদের পুরনো পারিবারিক কেল্লাটা আবার কিনে নিচ্ছে, আমি ওকে অভিনন্দন জানিয়েছিলাম। ওর বাবা ছিলেন কিলডেরিরই মানুষ, আর ডেনিসও চেয়েছিল ওর পূর্বপুরুষদের ভেটে মাটিতে ফিরে গিয়ে নিজের সম্পদ নিয়ে আয়েশ করে থাকতে। অনেককাল আগে ওর পরিবারই ছিল কিলডেরির জমিদার। ওরাই ওই কেল্লাটা বানিয়েছিল আর ওখানেই থাকতো। কিন্তু সে তো অনেক দিন আগের কথা। বহু প্রজন্ম ধরে কেল্লাটা খালি পড়েছিল আর ভেঙে পড়ছিল আস্তে আস্তে। ডেনিস আয়ারল্যান্ডে চলে যাওয়ার পর ও প্রায়ই আমাকে চিঠি লিখত। ও চিঠিতে লিখত কিভাবে নিজের টাকা দিয়ে পুরনো ধূসর কেল্লাটা সারিয়ে তুলছে, তার চূড়াগুলোকে আবার আগের মতো জমকালো করে তুলছে। ও আরও লিখত কিভাবে শত শত বছর আগের মতো নতুন দেওয়াল বেয়ে আইভি লতাগুলো আবার ধীরে ধীরে বেড়ে উঠছে। ও বলতো গ্রামের স্থানীয় লোকেরা ওকে খুব আশীর্বাদ করত, কারণ ওই পুরনো জায়গায় আবার কাজ আর জীবন ফিরিয়ে এনেছিল। কিন্তু তারপর ওর চিঠির সুর পাল্টে যায়। ও লিখল যে ঝামেলা শুরু হয়েছে। গ্রামের লোকেরা আর ওকে আগের মতো আশীর্বাদ করে না। উল্টে ওকে দেখলেই এমনভাবে পালাতো যেন অভিশপ্ত। শেষমেশ ও আমাকে একটা চিঠি পাঠিয়ে দেখা করতে আসতে বলল। ওই বিশাল কেল্লাটায় ও একদম একা হয়ে পড়েছে। দেশের উত্তর দিক থেকে ভাড়া করে আনা নতুন কাজের লোক আর চাকর বাকর ছাড়া কথা বলার মতো আর কেউ ছিল না। যত নষ্টের গোড়া ছিল ওই ডোবাটা। ওর কেল্লায় পৌঁছানোর রাতেই ডেনিস আমাকে সব খুলে বলে। আমি যখন কিলডেরিতে পৌঁছলাম তখন সূর্য ডুবছে। সোনালি আলোয় সবুজ পাহাড় আর ডোবার ঘন নীল জলটা ঝলমল করছিল। জলাশয়টার অনেক দূরে একটা ছোট দ্বীপের উপর কিছু অদ্ভুত পুরনো ধ্বংসাবশেষ দেখতে পেলাম। সূর্যের শেষ আলোয় ওগুলো জল করছিল। সূর্যাস্তটা সুন্দর ছিল ঠিকই, কিন্তু আমার কেমন যেন গা ছমছম করে ওঠে। কাছাকাছি ব্যালিলক শহরের গ্রামের লোকেরা আমাকে আগেই সাবধান করে দিয়েছিল। এক বুড়ো লোক আমাকে বলেছিল, স্যার, কিলডেরি এখন একটা অভিশপ্ত জায়গা। কেল্লার চূড়াগুলোয় এমনভাবে আলো পড়েছিল যেন দেখে মনে হবে আগুন লেগেছে। আর সেটা দেখে আমি লোকটার কথা প্রায় বিশ্বাস করেই ফেলেছিলাম। যেহেতু কিলডেরি রেললাইন থেকে অনেক দূরে, তাই ডেনিসের গাড়ি স্টেশন থেকে তুলে নিতে এসেছিল আমাকে। গ্রামের লোকেরা গাড়িটা আর তার ড্রাইভারকে এড়িয়ে চলছিল। ড্রাইভারটা ছিল উত্তর থেকে আনা লোকগুলোরই একজন। কিন্তু আমি যে কেল্লার দিকেই যাচ্ছি, এটা দেখার পর ফ্যাকাশে মুখে এক মহিলা মিনতি করে বলল, ওকে ডোবাটায় হাত দিতে দেবেন না, ওকে বলুন ওটা থেকে দূরে থাকতে। সেই রাতে উষ্ণ অভ্যর্থনার পর ডেনিস আমাকে সব খুলে বলল। আমরা বিশাল হলঘরটার এক বড় ফায়ার প্লেসের পাশে বসেছিলাম। হাতে ছিল হুইস্কির গ্লাস। তোকে দেখে খুব ভালো লাগছে বন্ধু, বলল ডেনিস। ওর গলার আওয়াজটা ওই বিশাল ঘরে হালকা প্রতিধ্বনিত হচ্ছিল।
এখানে বড্ড বেশি নিস্তব্ধতা। আমি বললাম, ব্যালিলকের গ্রামের লোকদের দেখে তো বেশ ভয় পাওয়া মনে হলো। ওরা আমাকে এখানে আসতে বারণ করছিল। ব্যাপার কি রে ডেনিস? তোর চিঠিগুলো পড়ে মনে হচ্ছিল তুই খুব চিন্তায় আছিস। ডেনিস একটা দীর্ঘশ্বাস ফেলে লম্বা করে একটা চুমুক দিল পানিয়ে। সব ঝামেলা ওই ডোবাটাকে নিয়ে। ও মাথা নেড়ে বলল, আমি এই বিশাল ডোবাটা শুকিয়ে ফেলবো ঠিক করেছি। সেই কারণেই গ্রামের লোকেরা আমাকে ছেড়ে চলে গেছে। ও আমার দিকে তাকালো। ওর চোখে তখন বড় কিছু করার স্বপ্ন জল জল করছে। এই দেশটাকে আমি যতই ভালোবাসি না কেন, উন্নতি কাকে বলে সেটা আমাকে আমেরিকায় শিখিয়েছে। আমি কিছুতেই মেনে নিতে পারি না যে এত সুন্দর একটা জমি এভাবে নষ্ট হবে। আমরা এখান থেকে জ্বালানির জন্য পিট কাটতে পারি, নতুন চাষের জমিও তৈরি করতে পারি। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু এখানকার লোক কথাগুলো কি হবে? লোকদের দেখে তো মনে হলো ওরা ডোবাটাকে খুব পবিত্র মনে করে। ডেনিস হেসে উঠল। লোক কথা সব আজে বাজে কুসংস্কার। আমি ওদের ওটাই বলেছিলাম। প্রথমে ওরা সাহায্য করতে রাজি হলো না। তারপর যখন দেখলো যে আমি ব্যাপারটা নিয়ে সত্যি সিরিয়াস, তখন ওরা আমাকে অভিশাপ দিয়ে নিজেদের যা যা ছিল সব গুছিয়ে নিয়ে চলে যায়। তাই আমি উত্তর দিক থেকে নতুন কাজের লোক আর চাকর বাকর ভাড়া করে এনেছি। কিন্তু ব্যাপারটা ঠিক আগের মতো নেই। অচেনা লোকজনদের সাথে এখানে বড্ড একা লাগে। তাই তো তোকে আসতে বললাম। ও আমাকে সেই সব ভয়ের কথাই বলল যেগুলোর জন্য সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। আর কথাগুলো এতই অদ্ভুত আর গাঁজাখুরি শোনালো যে আমিও ওর মতোই হো হো করে হেসে উঠেছিলাম। লোক কথাগুলো ছিল আমি যে দ্বীপটা দেখেছিলাম সেখানকার পুরনো ধ্বংসাবশেষের মধ্যে থাকা এক অদ্ভুত পাহারাদার প্রেতকে নিয়ে। গল্পে বলা আছে যে যখন আকাশে চাঁদ থাকে না, তখন ডোবার উপর নাকি অদ্ভুত আলো নেচে বেড়ায়, আর গরম রাতেও হিমশীতল হাওয়া বইতে থাকে। ওরা জলের উপর ভেসে বেড়ানো সাদা পোশাকের ভুতুড়ে ছায়ামূর্তির কথা বলতো, আর বলতো এক কাল্পনিক পাথরের শহরের কথা, যা নাকি এই জলাভূমির অনেক গভীরে চাপা পড়ে আছে। কিন্তু সবচেয়ে বড় ভয়টা হলো একটা অভিশাপ নিয়ে, যেটার ব্যাপারে সবাই একমত, যে এই লালচে ডোবাটা শুকিয়ে ফেলার সাহস করবে তার উপর নাকি এক ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে। গ্রামবাসীরা বলতো ডোবাটার মধ্যে এমন সব গোপন কথা লুকিয়ে আছে যা কোনোদিনও ফাঁস করা উচিত নয়। সেই হাজার হাজার বছর আগের কথা, যখন পার্থলান নামে এক প্রাচীন জাতি মহামারীতে মারা যায়। পুরনো বইপত্রে লেখা আছে যে ওদের অন্য কোথাও কবর দেওয়া হয়েছিল, কিন্তু কিলডেরের মুরব্বীরা দাবি করত যে ওদের একটা শহর কেউ আজও খুঁজে পায়নি, এবং সেটা পাহাড়ের নিচে চাপা পড়ে আছে, আর তাকে পাহারা দেয় শুধু তাদের চন্দ্রদেবী। এইসব গল্পের জন্য খালি হয়ে গিয়েছিল গ্রামটা। এইসব শুনে ডেনিস যে ওগুলোকে পাত্তাই দেয়নি, তার জন্য আমি ওকে দোষ দেব না। তবে ইতিহাস নিয়ে ওর আগ্রহ ছিল খুব, আর ও ঠিক করেছিল যে ডোবাটা শুকিয়ে যাওয়ার পর ভালো করে জায়গাটা খুঁজে দেখবে। দ্বীপের ওই সাদা ধ্বংসাবশেষগুলোতে ও অনেকবার গিয়েছিল। ও বলেছিল ওগুলো যে অনেক প্রাচীন তা স্পষ্ট বোঝা যায়, আর আয়ারল্যান্ডের অন্য কোনো ধ্বংসাবশেষের সাথে সেগুলোর কোনো মিলও ছিল না। কিন্তু ওগুলো এতটাই ভাঙাচোরা ছিল যে সেখান থেকে বিশেষ কিছু জানা যেত না। এখন ডোবা শুকানোর কাজ প্রায় শুরু হওয়ার মুখে। উত্তরে শ্রমিকরা ডোবার সবুজ শ্যাওলা আর বেগুনি হেদার ঝোপ উপড়ে ফেলতে এবং শান্ত নীল জলাশয়গুলো নষ্ট করে দিতে একদম তৈরি ছিল। ডেনিসের গল্প বলা শেষ হলে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। রাস্তাপথ অনেক লম্বা ছিল, আর আমরা অনেক রাত পর্যন্ত গল্প করেছিলাম। একজন কাজের লোক আমাকে একটা উঁচু টাওয়ারে আমার ঘরে পৌঁছে দেয়। ঘরটা থেকে খালি হয়ে যাওয়া গ্রামটা ডোবার ধারের সমান জমি, আর স্বয়ং ডোবাটাকেও দেখা যাচ্ছিল। চাঁদের আলোয় আমি ওই নিশ্চুপ বাড়িগুলো দেখতে পাচ্ছিলাম
যেখানে এখন কাজের লোকগুলো ঘুমিয়ে আছে। পুরনো গির্জার চূড়াটাও চোখে পড়ছিল আমার। আর অনেক দূরে ওই অন্ধকার ডোবাটার ওপারে দ্বীপের ওপর পুরনো ধ্বংসাবশেষটা সাদা ভূতের মতো জ্বলজ্বল করছিল। ঘুমিয়ে পড়ার ঠিক আগে আমার মনে হলো যেন দূর থেকে একটা হালকা শব্দ ভেসে আসছে। সেটা ছিল একটা বুনো সুরেলা আওয়াজ, যেন কেউ বাঁশি বাজাচ্ছে। আর সেই শব্দটা আমার মনটাকে এক অদ্ভুত উত্তেজনায় ভরিয়ে দিতে শুরু করে, যা আমার স্বপ্ন পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু পরের দিন সকালে ঘুম ভাঙার পর আমার মনে হলো ওটা একটা স্বপ্নই ছিল। কারণ ঘুমের মধ্যে আমি যা দেখেছিলাম তা যে কোনো আওয়াজের চেয়ে অনেক বেশি সুন্দর। ডেনিসের বলা সেই সব গল্পের জন্যই বোধহয় ঘুমের ঘোরে আমি এক সবুজ উপত্যকার মাঝে এক দারুণ সুন্দর শহরের স্বপ্ন দেখেছিলাম। শহরটায় ছিল মার্বেলের রাস্তা, সুন্দর সব মূর্তি আর বিশাল বিশাল মন্দির। সবকিছু দেখে মনে হচ্ছিল যেন প্রাচীন গ্রিসের সেই পুরনো জৌলুস একেবারে চোখের সামনে। ব্রেকফাস্টের সময় আমি ডেনিসকে আমার স্বপ্নের কথাটা বললাম, আর আমরা দুজনেই ব্যাপারটা নিয়ে খুব হাসাহাসি করি। কিন্তু আমার হাসিটা ছিল ওর চেয়েও জোরালো। ওর কাজের লোকদের নিয়ে চিন্তায় ছিল। এই নিয়ে টানা 6 দিন হলো ওরা সবাই দেরি করে ঘুম থেকে উঠছে। ওরা ধীরে ধীরে ঘুম থেকে ওঠে, কেমন যেন একটা ঘোরের মধ্যে দিশেহারা ভাব। দেখে মনে হচ্ছিল ওরা যেন সারা রাত মোটেই ঘুমায়নি, অথচ রোজই ওরা তাড়াতাড়ি শুতে যায়। সেদিন আমি একা একাই চুপচাপ রোদ ঝলমলে গ্রামটায় হাঁটছিলাম। হাঁটার পথে কয়েকজন কর্মীর সাথে গল্প করি, যারা ক্লান্ত হয়ে এদিক ওদিক বসেছিল। ডেনিস তখন ড্রেনেজের ফাইনাল প্ল্যান নিয়ে ব্যস্ত। কর্মীদের দেখে একদমই খুশি মনে হচ্ছিল না। মনে হচ্ছিল ওরা সবাই এমন একটা স্বপ্ন দেখেছে যেটা নিয়ে ওরা বেশ অস্বস্তিতে আছে, কিন্তু স্বপ্নটা ঠিকঠাক মনে করতে পারছে না। আমি ওদের একজনকে জিজ্ঞেস করলাম, বিশ্রাম হয়েছে ঠিক মতো? সে মাথা নেড়ে বলল, না, ঠিক হয়নি। ব্যাপারটা অদ্ভুত। আমি ঘুমাই, কিন্তু ঘুম থেকে উঠে মনে হয় শোয়ার সময়ের চেয়েও বেশি ক্লান্ত লাগছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কোনো স্বপ্ন দেখেছেন? আমি ঠিক বলতে পারবো না। সব কেমন যেন ঝাপসা, হয়তো কয়েকটা আজব আওয়াজ। আমি যে বললাম যে আমারও একটা অদ্ভুত বাঁশির আওয়াজ শোনার কথা মনে হয়েছে, ওরা সবাই আমার দিকে কেমন অন্যরকম ভাবে তাকালো। ওদের মধ্যে আরেকজন আস্তে করে বলল, হ্যাঁ, আমারও মনে হচ্ছে যেন ওরকমই কিছু আওয়াজ শুনেছি। ওই দিন সন্ধ্যায় ডেনিস আমার সাথে খেতে বসেছিল। ও বেশ ফুর্তি করে বলল, সব রেডি, 2 দিন বাদেই কাজ শুরু। আমি ওকে বললাম যে আমি খুশি, কারণ সুন্দর জলাভূমিটা নষ্ট হওয়ায় আমার একটু দুঃখ হলেও ওই জলাশয়ের নিচে লুকানো পুরনো রহস্যগুলো জানার জন্য আমার কৌতূহল বাড়ছিল। কিন্তু সেই রাতে আমার বাঁশি আর মার্বেল প্রাসাদের সুন্দর স্বপ্নগুলো হঠাৎ দুঃস্বপ্নে বদলে যায়। স্বপ্নে আবার সেই শহরটা দেখতে পাই, কিন্তু এবার দেখলাম সেখানে ভয়ানক প্লেগ ছড়িয়ে পড়েছে, সেই সাথে ভূমিকম্প। জঙ্গলে ঢাকা পাহাড়গুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, আর রাস্তায় পড়ে থাকা লাশগুলো চাপা পড়ে চলেছে মাটির তলায়। শুধু একটা জায়গায় মাটির নিচে তলিয়ে যায়নি, সেটা হলো এক উঁচু চূড়ায় থাকা দেবী আর্টেমিসের মন্দির, যেখানে চাঁদের বৃদ্ধ পুরোহিত ক্লেইস তার রূপালী চুলে হাতির দাঁতের মুকুট পরে নিথর হয়ে পড়েছিলেন। হঠাৎ ধরফর করে ঘুমটা ভেঙে যায়। ভয়ে বুকটা তখনও ঠেপ ঠেপ করছে। এক মুহূর্তের জন্য বুঝতেই পারছিলাম না আমি জেগে আছি নাকি এখনো স্বপ্ন দেখছি, কারণ কানের ভেতর বাঁশির আওয়াজটা তখনও পরিষ্কার শোনা যাচ্ছিল। কিন্তু তারপরই মেঝের ওপর ঠান্ডা চাঁদের আলো
আর জালি কাটা জানলার আকৃতিটা চোখে পড়ল। তখন বুঝতে পারলাম আমি আসলে দুর্গের মধ্যেই রয়েছি। ঠিক সেই সময় নিচের তলার ঘড়িতে রাত 2টোর ঘণ্টা বাজল। আমি যে জেগে আছি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাঁশির সেই শব্দটা থামছিলই না। মনে হচ্ছিল অনেক দূর থেকে ভেসে আসছে। সুরটা ছিল কেমন একঘেয়ে আর অদ্ভুত। শুনলে মনে হয় যেন প্রাচীন কোনো জঙ্গলের প্রেতাত্মারা বুনো উৎসবে মেতেছে। শব্দটা কিছুতেই ঘুমোতে দিচ্ছিল না আমাকে। শেষমেশ বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে পড়ি এবং ঘরের এদিক ওদিক পায়চারি করতে থাকি। হঠাৎ কি মনে হতে উত্তরের জানালার কাছে গেলাম, যেটা দিয়ে গ্রাম আর জলার ধারের ফাঁকা জমিটা দেখা যায়। আমার বাইরে তাকানোর কোনো ইচ্ছেই ছিল না, শুধু চাইছিলাম শব্দটা বন্ধ হোক যাতে ঘুমোতে পারি। কিন্তু তখন আমার কোনো ধারণাই ছিল না যে আমি কি ভয়ানক জিনিস দেখতে চলেছি। চাঁদের আলোয় ভেসে যাওয়া সেই বিশাল মাঠটায় এমন এক দৃশ্য দেখলাম যা কেউ কোনোদিন ভুলতে পারবে না। দেখলাম সেই তীক্ষ্ণ বাঁশির তালে তালে একদল ছায়ামূর্তি একসাথে দুলছে আর নাচছে, যেন কোনো এক বুনো নাচের উৎসবে মেতেছে তারা। ওই পরিবেশ আর বাঁশির শব্দে আমি ভয়ে জমে গিয়েছিলাম। কিন্তু এত ভয়ের মধ্যেও খেয়াল করলাম যারা নাচছে তাদের অর্ধেক হলো আমাদের সেই শ্রমিকরা, যাদের এখন ঘুমানোর কথা, আর বাকিরা হলো সাদা পোশাক পরা সব অদ্ভুত ছায়ামূর্তি। ওদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। টাওয়ারের ওই জানালা দিয়ে কতক্ষণ যে তাকিয়েছিলাম নিজেও জানি না। তারপর হঠাৎই জ্ঞান হারিয়ে গভীর ঘুমে তলিয়ে যাই। সে ঘুমে কোনো স্বপ্ন ছিল না। পরদিন সকালে কড়া রোদ উঠলে তবেই আমার ঘুম ভাঙল। প্রথমে ভাবলাম দৌড়ে গিয়ে ডেনিসকে সব বলি, কিন্তু রোদ উঠতেই কেমন যেন খটকা লাগলো। নিশ্চয়ই ওটা কোনো দুঃস্বপ্ন ছিল। আমি প্রায় খুব জীবন্ত স্বপ্ন দেখি, কিন্তু তাই বলে ওগুলোকে সত্যি ভাবার মতো বোকা আমি নই। তাই ডেনিসকে কিছু না বলে আমি সোজা শ্রমিকদের সাথে কথা বলতে গেলাম। ওরা অনেক দেরি করে ঘুমিয়েছিল, আর আগের রাতের কিছুই ওদের মনে ছিল না। শুধু বলল কানে তালা লাগানো একটা শব্দ নিয়ে ওরা স্বপ্ন দেখেছে। ফলে কেন জানি ওই ভুতুড়ে বাঁশির সুরটা আমাকে খুব ভাবাচ্ছিল। বললাম, ওটা হয়তো ঝিঁঝি পোকার ডাক। এবার হয়তো একটু আগেই ডাকাডাকি শুরু করেছে। সেদিন বেলার দিকে ডেনিসকে দেখলাম লাইব্রেরিতে বসে আছে। কাল থেকে ড্রেনেজ বা পানি নিষ্কাশনের কাজ শুরু হবে, ও সেটারই প্ল্যান নিয়ে ব্যস্ত ছিল। তখন প্রথমবারের মতো আমার সেই ভয়টা হতে শুরু করলো, যার কারণে গ্রামের লোকেরা পালিয়েছে। কেন জানি না, ওই পুরনো জলার শান্তি নষ্ট করার কথা ভেবেই আমার গা শিউরে ওঠে। মনে হচ্ছিল ওই পুরনো পচা মাটির নিচে না জানি কত ভয়ানক জিনিস লুকিয়ে আছে। ওগুলোকে টেনে বের করাটা আমার কাছে বড় কোনো ভুল মনে হচ্ছিল। আমি তখন মরিয়া হয়ে একটা অজুহাত খুঁজছিলাম যাতে এখান থেকে পালাতে পারি। আমি ডেনিসকে কথাটা বোঝানোরও চেষ্টা করলাম। যতটা সম্ভব স্বাভাবিক থাকার ভান করে জিজ্ঞেস করলাম, তুই কি সত্যি এটা করতে চাস ডেনিস? এই জায়গাটা কেমন একটা অদ্ভুত ভাব আছে জায়গাটার। কথাটা শুনে ও হো হো করে হেসে ওঠে। তুইও দেখছিস স্থানীয় লোকেদের মতো কথা বলা শুরু করেছিস। আরে ভয় পাস না, এটা সামান্য একটা জলাভূমি ছাড়া আর কিছুই নয়। এরপর আর মুখ খোলার সাহস হলো না, তাই চুপ করে থাকি। দেখলাম সূর্য অস্ত যাচ্ছে। আকাশ এবং পুরো গ্রামটা তখন রক্তজবা সোনালি হয়ে উঠেছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন কোনো ভয়ঙ্কর সতর্ক বার্তা দিচ্ছে। ওই রাতে যা হয়েছিল সেটা সত্যি না আমার কল্পনা আমি জানি না। ওটা ছিল আমাদের চেনা এই জগতের ধরাছোঁয়ার বাইরের কোনো ঘটনা। কিন্তু এটাও সত্যি যে এতগুলো মানুষ কিভাবে গায়েব হয়ে গেল
তার কোনো স্বাভাবিক কারণ আমি আজও খুঁজে পাইনি। সেদিন রাতে মনের ভেতর এক অজানা আতঙ্ক নিয়ে আমি তাড়াতাড়ি শুতে চলে যাই, কিন্তু ওই গা ছমছমে নীরবতায় আমার কিছুতেই ঘুম আসছিল না। অনেকক্ষণ চুপচাপ শুয়েই রইলাম। চারপাশটা ছিল খুটখুটে অন্ধকার। ক্ষয়ে যাওয়া চাঁদটা উঠতেও তখনও কয়েক ঘন্টা বাকি। আমি শুয়ে শুয়ে ডেনিসের কথা ভাবছিলাম, আর ভাবছিলাম পরদিন সকালে ওই জলায় কি হতে চলেছে। হঠাৎ মনে হলো এক্ষুনি অন্ধকারে দৌড়ে পালাই, ডেনিসের গাড়িটা নিয়ে যত জোরে সম্ভব চালিয়ে ব্যালিলফে চলে যাই, যাতে এই অভিশপ্ত জায়গা থেকে বাঁচতে পারি। কিন্তু পালানোর আগেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নে আবার দেখলাম সেই শহরটা। এক ঘন ভয়ানক ছায়ার নিচে সেটা ঠান্ডা আর নিথর হয়ে পড়ে আছে। সম্ভবত সেই তীক্ষ্ণ বাঁশির আওয়াজে আমার ঘুমটা ভেঙেছিল, কিন্তু শুরুতে আমি সেটা খেয়াল করিনি। আমি পূব দিকের জানালার দিকে পিঠ দিয়ে শুয়েছিলাম, যেটা দিয়ে জলার দিকটা দেখা যায় আর যেদিকে চাঁদ ওঠার কথা। ভেবেছিলাম সামনের দেয়ালে চাঁদের আলো দেখব, কিন্তু যা দেখলাম তা সম্পূর্ণ অন্য কিছু। দেয়ালে আলো পড়ছিল ঠিকই, কিন্তু ওটা জ্যোৎস্না ছিল না। ওটা ছিল এক ভয়ঙ্কর চোখ ধাঁধানো লাল আলো, যেন অন্য কোনো জগৎ থেকে আসা এক তীব্র রশ্মি পুরো ঘরটাকে ভাসিয়ে দিয়েছে। আমি যা করেছিলাম সেটা ভাবলে এখনো অবাক লাগে। আলোটা কোথা থেকে আসছে সেটা দেখতে জানলার দিকে দৌড় না দিয়ে আমি ভয়ে উল্টে সেদিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। পালাতে হবে, শুধু এইটুকু অস্পষ্ট ধারণা নিয়ে আমি আনাড়ির মতো জামা কাপড় পরতে শুরু করি। টুপি আর পিস্তলটাও নিয়েছিলাম মনে আছে, কিন্তু টুপিটা মাথায় দেওয়া বা পিস্তলটা চালানো কোনোটাই হয়ে ওঠার আগেই দুটো জিনিসই হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর আমার ভয়ের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠল ওই লাল আলোর অদ্ভুত আকর্ষণটা। আমি পা টিপে টিপে পূব দিকের জানলার কাছে গিয়ে বাইরে তাকালাম। তখন পুরো দুর্গ জুড়ে একটা না একটা তীক্ষ্ণ মাথা ধরিয়ে দেওয়া বাঁশির সুর বেজেই চলেছিল। এক ভয়ানক রক্তলাল আলোর স্রোত পুরো জলাভূমিটাকে গ্রাস করে নিয়েছে। আলোটা আসছিল দ্বীপের ওই ভাঙা দালানটা থেকে। কি যে দেখছিলাম তা আমি বোঝাতে পারবো না। হয়তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল ওই ভাঙা জায়গাটা হঠাৎ করে একেবারে নতুনের মতো খাড়া হয়ে গেছে, মস্ত বড় বড় থামওয়ালা একটা রাজবাড়ির মতো। সেটার চূড়ার শ্বেত পাথরে লাল শিখার প্রতিফলন এমনভাবে আকাশে উঠছিল যেন কোনো গিরিচূড়ার মন্দির। হঠাৎ করে কান ফাটানো বাঁশির আওয়াজ শুরু হয়, সেই সাথে ঢাক ঢোল বাজতে লাগলো। আতঙ্কে জমে যাওয়া অবস্থায় দেখলাম ওই চকচকে মার্বেলের গায়ে যেন কতগুলো কালো ছায়া লাফালাফি করছে। সে এক বীভৎস দৃশ্য, বিশ্বাস করাও কঠিন। আমি হয়তো অনন্তকাল ওদিকেই তাকিয়ে থাকতাম, কিন্তু ওই বাঁশির শব্দ ক্রমশ তীব্রতর হয়ে ওঠায় আমার ঘোর কেটে যায়। আবার ভেতরটা ভয় আর উত্তেজনায় কেমন যেন কাঁপছিল। ওই অবস্থাতেই আমি ঘর পেরিয়ে উত্তরের জানলার কাছে গেলাম, যেখান থেকে গ্রাম আর ফাঁকা মাঠটা চোখে পড়ে। সেখানে এক নতুন আতঙ্কে আমার চোখ বিস্ফারিত হয়ে ওঠে। ভয়ঙ্কর লাল আলোয় ভরা মাঠটার ওপর দিয়ে একদল মূর্তি এমনভাবে এগিয়ে যাচ্ছিল যা আমি হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারবো না। জলাভূমি থেকে উঠে আসা ওই শ্বেত মূর্তিগুলো আস্তে আস্তে জল আর দ্বীপের ওই ধ্বংসস্তূপের দিকেই ফিরে যাচ্ছিল। তাদের হেঁটে যাওয়াটা ছিল অদ্ভুত। তাদের পা মাটি স্পর্শ করছিল না। সেই নারকীয় বাঁশির সুরের নির্দেশে তাদের প্রায় স্বচ্ছ বাহুগুলো এক ভয়াল ছন্দে আন্দোলিত হচ্ছিল। ওরা হাত নেড়ে নেড়ে ওই শ্রমিকদের ডাকছিল।
আর শ্রমিকরা যেন কলের পুতুলের মতো টলমল করতে করতে ওদের পিছু পিছু চলতে থাকে। তারা অন্ধের মতো চলতে থাকে, যেন কোনো অদৃশ্য অশুভ শক্তি ওদের টেনে নিয়ে যাচ্ছে। প্রেত মূর্তিগুলো জলাভূমির দিকে অগ্রসর হতেই আমার অনেক নিচের দুর্গটার একটা দরজা দিয়ে তুলতে তুলতে আরও একদল লোক মাতালের মতো বেরিয়ে এলো। ওরা কোনো মতে হোঁচট খেতে খেতে উঠোনটা পেরিয়ে গ্রামের ভেতর দিয়ে গিয়ে ওই শ্রমিকদের দলে মিশে যায়। অনেক দূর থেকেও আমি বুঝতে পারছিলাম যে ওরা সেই নতুন কাজের লোকগুলো। রাঁধুনির ওই আনাড়ি মোটাসোটা চেহারাটা চিনতে পারলাম আমি। আগে ওকে দেখলে কেমন বোকা বোকা লাগতো, হাসি পেত, এখন তা মর্মান্তিকভাবে করুণ হয়ে উঠেছিল। বাঁশিগুলোর সেই বিকট সুর এক নাগারে বেজে চলেছে, আর সেই সাথে দ্বীপ থেকে ভেসে আসা ঢাকের শব্দটাও শুনতে পাচ্ছিলাম। এরপর ওই সাদা মূর্তিগুলো জলের কাছে পৌঁছে একে একে জলাভূমিতে মিশে যেতে শুরু করে। ওদের পেছন পেছন আসা শ্রমিকদের দলটা এক মুহূর্তের জন্য থামল না। মূর্তিগুলোর পিছু পিছু ওরাও ছপাত ছপাত করে জলে ঝাঁপিয়ে চোখের পলকে মিলিয়ে গেল। পেছনে থেকে গেল ঘিন ঘিনে বুদবুদের মতো একটা ছোট্ট ঘূর্ণি, যেটা ওই লাল আলোয় ঠিক মতো দেখাও যাচ্ছিল না। সর্বশেষ মানুষটি, অর্থাৎ ওই মোটা রাঁধুনি, তার ভারী শরীরটা নিয়ে ওই নোংরা পাঁকের মধ্যে মিলিয়ে যাওয়ার সাথে সাথে বাঁশি আর ঢাকের শব্দ আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়, আর ভাঙা দালানটা থেকে আসা ওই ভয়ঙ্কর লাল আলোটাও এক ছটকায় নিভে গেল। অভিশপ্ত গ্রামটা তখন নতুন ওঠা চাঁদের দুর্বল আলোয় একা এবং জনশূন্য। আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমি কি পাগল হয়ে গেছি না ঠিক আছি, জেগে আছি না স্বপ্ন দেখছি, কিছুই ঠাহর করতে পারছিলাম না। আমার ভেতরটা কেমন যেন অবশ হয়ে গিয়েছিল, আর হয়তো সেটাই আমাকে সেই যাত্রায় বাঁচিয়ে দেয়। আমার মনে হয় আমি তখন উন্মত্তের মতো আচরণ করছিলাম, যেমন বইতে পড়া পুরনো দেবতাদের কাছে প্রার্থনা করা। যা দেখেছিলাম সেই ভয়াবহ দৃশ্যটা আমার মনের গভীরে লুকিয়ে থাকা সব ভয়কে জাগিয়ে তুলেছিল, আর তার সাথে ফিরে এসেছিল বিস্মৃত সব পুরনো কাহিনী। মনে হচ্ছিল আমি নিজের চোখে একটা গোটা গ্রামকে শেষ হয়ে যেতে দেখলাম, আর আমি জানতাম এই দুর্গে আমি একা, সঙ্গে শুধু ডেনিস ব্যারি, যার লোভের কারণেই সবার উপর এই অভিশাপটা নেমে এসেছে। তার কথা মনে আসতেই আতঙ্কের এক নতুন স্রোত গ্রাস করল আমাকে। আমি মেঝেতে লুটিয়ে পড়ি। তখনও জ্ঞান হারাইনি, কিন্তু নড়াচড়া করার মতো শক্তি ছিল না। ঠিক তখনই পূবের জানলা দিয়ে একটা কনকনে ঠান্ডা হাওয়া এসে ঢুকলো ভিতরে, আর দুর্গের অনেক নিচ থেকে কানে আসতে লাগলো বিকট এক চিৎকার। কিছুক্ষণের মধ্যেই চিৎকারটা এত বিকট আর ভয়ঙ্কর হয়ে উঠল যে তা বলে বোঝানো যাবে না। এখন ওই চিৎকারের কথা মনে পড়লে আমার শরীর হিম হয়ে আসে। আমি শুধু এইটুকু বলতে পারি যে চিৎকারটা এমন একজনের কাছ থেকে আসছিল যাকে আমি একসময় বন্ধু বলতাম। কখন যে ওই কনকনে হাওয়া আর চিৎকারে আমার হুঁশ ফিরেছিল জানি না, কারণ তারপরেই দেখি আমি পাগলের মতো অন্ধকার ঘরদালান পেরিয়ে দুর্গের বাইরে সেই ভয়াল রাতের অন্ধকারে দৌড়াচ্ছি। ভোরের দিকে ওরা যখন আমায় খুঁজে পায়, আমি তখন ব্যালিলকের কাছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি। আমার মানসিক স্থিতি তখন সম্পূর্ণ বিপর্যস্ত। কিন্তু আসল কথাটা হলো, আমার মাথাটা ওইসব ভয়ঙ্কর দৃশ্য বা চিৎকারের জন্য খারাপ হয়নি। আসল কারণটা ছিল পালানোর সময় ঘটে যাওয়া দুটো ছোট অদ্ভুত ঘটনা। ওগুলো ছিল খুবই সামান্য ব্যাপার, কিন্তু যখনই আমি কোনো জলাভূমির কাছে বা চাঁদের আলোয় একা থাকি, ওগুলো আমাকে তাড়া করে ফেরে।
ওই অভিশপ্ত দুর্গ থেকে জলাভূমির ধার দিয়ে পালানোর সময় আমার কানে আসে নতুন একটা শব্দ, খুব চেনা আওয়াজ, কিন্তু কিলডারিতে আগে কোনোদিন শুনিনি। জলাভূমির স্থির জল যা আগে প্রাণহীন ছিল, সেটা এখন মস্ত বড়, গা ঘিন ঘিনে ব্যাঙে ভর্তি। ওরা একটানা আর তীক্ষ্ণ স্বরে ডাকছিল, কিন্তু ওদের গলাটা ছিল অস্বাভাবিক রকমের সরু, অত বড় শরীরের সাথে যা একদমই মানাচ্ছিল না। চাঁদের আলোয় ওদের ফোলা সবুজ শরীর চকচক করছিল, আর মনে হচ্ছিল সবাই চাঁদের দিকে তাকিয়ে আছে। আমি ওদের মধ্যে থেকে একটা বেশ মোটা সোটা বিশ্রী দেখতে ব্যাঙ যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকাই, আর ঠিক তখনই চোখে পড়ল সেই দ্বিতীয় জিনিসটা, যা আমার চেতনাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। দ্বীপের ওই ভাঙা দালানটা থেকে শুরু করে একেবারে ওই ফ্যাকাশে ডুবতে বসা চাঁদ পর্যন্ত আমার চোখে পড়ল একটা হালকা ঝিকমিকে আলোর রেখা। জলের উপর তার কোনো প্রতিবিম্ব পড়ছিল না। সেই ফ্যাকাশে পথের উপর চোখে পড়ল এক ক্ষীণ কুণ্ডলি পাকানো ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি পাগলের মতো ছটফট করছিল, যেন এক অদৃশ্য পিশাচের দল তাকে টেনে উপরে নিয়ে যাচ্ছে। এবং আমার উন্মত্ত অবস্থাতেও সেই ভয়াল ছায়ার মধ্যে আমি এক নারকীয় বিভৎস সাদৃশ্য প্রত্যক্ষ করলাম। ডেনিস ব্যারি নামের লোকটাকে নিয়ে কেউ যেন ছেলে খেলা করছে। শুনছিলেন এইচপি লাভক্রাফটের লেখা কাহিনী দ্য মুন বগ। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। কোনো গল্পের সাজেশন থাকলে সেটাও লিখতে পারেন। সামনের সপ্তাহে ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।